নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। আজকের আমাদের গল্প প্রফুল্ল রায়ের লেখা পুরনো রাজবাড়িতে। প্রফুল্ল রায় 11ই সেপ্টেম্বর 1934 সালে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার প্রথম প্রকাশিত গল্প মাঝি প্রকাশিত হয় দেশ পত্রিকায়। প্রথম উপন্যাসের নাম পূর্ব পার্বতী। শতাধিক গল্পের এই লেখক 1985 সালে বঙ্কিম ও ভুয়ালকার পুরস্কারে ভূষিত হন নীল আকাশের নিচে এই গ্রন্থের জন্য। এছাড়া পেয়েছেন কয়েকটি রাষ্ট্রীয় পুরস্কার। নানা ভাষায় তার বহু কাহিনী চলচ্চিত্র রূপে প্রকাশিত হয়েছে। আজ আমরা তারই লেখা একটি ভৌতিক গল্প আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি। এই গল্পটি আমরা নিয়েছি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বরুণ মজুমদার সম্পাদিত ভৌতিক গল্প 50 এই বই থেকে। আশা করি আপনাদের সকলের আজকের এই নিবেদনটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন প্রফুল্ল রায়ের লেখা পুরনো রাজবাড়িতে। শান্তনুদের বাড়ি থেকে বেরাতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগল রাহুলের চোখে মুখে। রোদে ঝাঝা করছে চারদিক। কবছর ধরে কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের তাপ 40-42 ডিগ্রির ওপর পৌঁছে যায়। খবরের কাগজে কিন্তু এই নিয়ে আজকাল প্রচুর লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেইভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এতটা বেড়ে গেছে। আর কিছুদিন এইভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাৎ আর থাকবে না। সাউথ কলকাতার এই পাড়ার নাম কেয়াতলা। এমনিতেই জায়গাটা ভারী শান্ত ও নিরিবিলি, কিন্তু এখন মে মাসের এই ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতন গনগন রোদে কে আর বাইরে থাকবে। রাহুল 13 পেরিয়ে সবে 14তে পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস 8-এ পড়ে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিন পাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার এবং মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে। তার কোনো ভাই বোন নেই। শান্তনু হচ্ছে রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু। তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কয়েকটা ক্যাসেট নেওয়ার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নামকরা ইংলিশ ডেইলি পোস্ট এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলা ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনেই। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি, ফুটবল ও ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্ট্রি বা ধারাবিবরণী দিয়ে থাকেন। বলেন কিন্তু চমৎকার, আর সেই জন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশোর বিরাট একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন এবং ক্যাসেটে একেবারে ঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সদের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগুন্তি ফটোর অ্যালবাম। কে নেই সেখানে? ক্রিকেটে হ্যামন লারউড থেকে বথম, ওয়ার্ডেল ব্রিক সোবক্স থেকে ব্রায়ান লারা, ব্র্যাডম্যান থেকে বুন, কপিল দেব থেকে সচিন তেন্ডুলকর, হ্যাডলি, মার্চেন্ট, MS ধোনি, আনকার থেকে রুথ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন,
পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা আছে। তাছাড়া আছে বুবকা, ক্রিস লুইস, ক্রিস্টেন অটো থেকে ম্যাজিক জনসন, জ্যাকি জয়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা। কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ের রেকর্ড করেছে, সব কিন্তু তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল ও ক্রিকেট টিমে প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা কিন্তু একেবারে পাকা। অবশ্য শান্তনুও থাকে ফার্স্ট 11-এ। পরমেশ খুবই পছন্দ করে রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন, যখন ইচ্ছে যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটি পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকে ওর ঠাকুমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে ওরা ফিরবে ঠিক নেই। কেয়াতলার বাড়িতে পড়ে রয়েছে কাজের লোকেরা এবং শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটাবে তা দুই বন্ধু আগে থেকেই নানা রকমের প্ল্যান করে রেখেছিল। কিন্তু শান্তনুর ঠাকুমার অসুখ হওয়ায় সবকিছু কেমন গোলমাল হয়ে গেল। সময়, বিশেষ করে দুপুরটা আর কাটতে চায় না রাহুলের। তাই সে ঠিক করেছিল শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলো ক্যাসেটে দেখে দেখে সে দিনগুলো কাটিয়ে দেবে। সেই জন্যই আজ তার কেয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেটে 5খানা ক্যাসেট পুড়ে সে যখন বেরাচ্ছে, মণিমালা পিসি বললেন, এই রোদের মধ্যে আর যেতে হবে না, এইখানে ভিসিআর চালিয়ে দেখে নে, বিকালে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে, এইটুকু তো রাস্তা, আমি 10 মিনিটের মধ্যেই চলে যাব। আসলে মাকে না জানিয়েই সে চলে এসেছিল। বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা টের পাওয়ার আগেই সে ফিরে যেতে চায়। কেয়াতলার এই রাস্তাটা বাঁ দিকে একটা বাঁক ঘুরেই স্যাডেন অ্যাভিনিউর দিকে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরালেই ওপারে গেলেই রামকৃষ্ণ মিশনের কালচারাল বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্ক যাওয়ার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। যা যা রোদে রাস্তার পিচ খুলে যাচ্ছে। আশেপাশে লোকজন তো নেই, কাক বা কুকুর টুকুরও চোখে পড়ছে না। যেই দিকে যত দূরই চোখ যায়, গাছপালা বাড়িঘর যেন সব ঝলসে যাচ্ছে। বাঁ দিকের মুখটা ঘুরতেই চোখে পড়ল ডান পাশের ফুটপাতে একটা সবুজ কালারের অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। ছুরির ফলার মতন ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না। তবু তার মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটে ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসেডর থেকে রাহুল যখন ফুট 5 দূরে, হঠাৎ আচমকা 6 ফুটের দুজন লোক তার রাস্তা দুই দিক দিয়ে ঘিরে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কুলার চেহারা, পরনে ট্রাউজার আর বুট শার্ট, পায়ে মোটা শোলের জুতো। একজনের মুখ পরিষ্কার কামানো, আরেকজনের সরু শৌখিন গোঁফ রয়েছে। কারুরই বয়স 27-28-এর বেশি নয়। দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়ে দুজনকে দেখে নিল ভালো করে রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তেই টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যাকে সে সাহায্যের জন্য ডাকতে পারে। অনেকটা দূরে স্যাডেন অ্যাভিনিউতে হুস করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে। লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এইখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও ওরা কিছু শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে।
এবং সুযোগ পাওয়া মাত্রই সাদার্ন অ্যাভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার। 100 মিটার দৌড়ে এবং 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই দুটো লোক কোনোভাবেই তাকে ধরতে পারবে না। সরু গোফালা লোকটা বোধহয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে হেসে বলে, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার সেটা আমরা জানি, দৌড়বার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক খবর রাখে। রাহুল জিজ্ঞাসা করে, কি চান আপনারা? এই প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিল না। গোফ নেই লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো। আমরা যা বলবো সেই মতন যদি চলো তাহলে তোমার কোনো ভয় নেই। বলতে বলতেই একটা ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের উপর ঠেকায়। সঙ্গে সঙ্গে ও ধার থেকে গোফালা আরেকটা রিভলভার বার করে রাহুলের ডান কানের উপরে ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পারছিল ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ানক অবস্থাতে সে কিন্তু ঘাবড়ে গেল না, বেশ মজা করেই বলল, এই কাজটা কি বন্ধুর মতন কাজ হচ্ছে? গোফ নেই বলে, উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ওই দুটো বের করতে হয়েছে। রিভলভার দুটোতে সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে কিন্তু একটুও শব্দ হবে না। আশা করি এই সব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না। শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? আমি আশা করছি তুমি আমাদের কোঅপারেট করবে, তাই তো? লোক দুটো বেশ শিক্ষিত। যেইভাবে ইংরাজি শব্দগুলো গোফালা উচ্চারণ করলো তাতে মনে হয় সে ইংলিশ মিডিয়ামেই পড়াশোনা করেছে। রাহুল বলল, অল রাইট, কোঅপারেট করব, কিন্তু কয়েকটা কন্ডিশন আছে। হঠাৎ গোপনেইটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এইভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়। কে কখন হট করে এসে পড়বে। চলো রাহুল বাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ অ্যাম্বাসেডারটায় তুলে ফেলে ওরা এবং তাকে মাঝখানে বসিয়ে দুপাশে দুজন বসে মাথায় রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তক্ষুনি গাড়িটা স্টার্ট দেয়। মুহূর্তেই সেটা রামকৃষ্ণ মিশন এবং গোল পার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে। কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়। তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল অ্যাম্বাসেডারটা দাঁড়িয়ে গেলে মুখে তো কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকদেরকে বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দিয়ে রেখেছিল। অ্যাম্বাসেডারটা ঝড়ের গতিতে এসে ডাইনে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। এইখানে চারপাশে বাস, ট্রাম, অটো স্রোত, লোকজনও প্রচুর, কিন্তু কাউকে কিচ্ছু জানানো সম্ভব হলো না। অসহায়ের মতন মুখ বুজে বসে থাকতে হলো। গাড়িতে ওঠার পর গোফ আলা আর গোফ নেই টু শব্দটাও করেনি। শীত দ্বারা খাড়া করে চনমন চোখে চারিদিকে লক্ষ্য রাখছিল। কসবা পেরানোর পর লোক দুটোর দুর্ভাবনা অনেকটা কমে গেল মনে হলো। সিটের পেছন দিকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এই দিকটা একেবারে ফাঁকা। দূরে দূরে গভর্নমেন্ট হাউসের স্কিমের একই রকমের চেহারার অনেক বাড়িটারি চোখে পড়ে। দুধারের মাঠে গরু এবং ছাগল ঠাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে একটা প্রাইভেট কার সা সা করে বেরিয়ে যাচ্ছে। গোপ নেই এবার বলে,
হ্যাঁ, কন্ডিশনের কথা কি যেন একটা বলছিলে। রাহুল বলে, আমার সাথে খারাপ ব্যবহার কিন্তু আপনারা করতে পারবেন না। আরে না না, তোমার মতন ইন্টেলিজেন্ট ভালো ছেলের সাথে কোনো খারাপ ব্যবহার কি করা যায়? গোপনে বলতে থাকে, আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাঙ্কস, কিন্তু কি? কিন্তু কি? আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সে কথা তো এখন বলতে পারবো না। একটু চুপচাপ। তারপর রাহুল আবার জিজ্ঞাসা করলো, এই যে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন, খুনটুন করতে চান নাকি? দুজনে এবার ভীষণ শ্রিয়মান হয়ে পড়েন। গোফালা খুবই কাতর গলায় বলে, তুমি আমাদের ফ্রেন্ড, তোমাকে মার্ডার করব এমন কথা তুমি মুখ থেকে বার করতে পারলে? ঠিক আছে ঠিক আছে, উইথড্র করছি। তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চান? আটকে রাখবো মানে? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের কাছে থাকবে। কদিন থাকতে হবে? দ্যাট ডিপেন্ড। বুঝতে না পেরে রাহুল একবার গোপালা আর একবার গোপ নেইয়ের দিকে তাকালো। গোপালা বলে, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার উপরে। তিনি যদি আমাদের কথায় রাজি হন, 2-3 দিনের ভেতরেই বাড়ি ফিরে যাবে। আর তিনি যদি দেরি করে, তাহলে তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপরে বলল, বাবার কাছে আপনারা কি চান? টাকা? গোপ নেই যেন ভীষণ লজ্জা পেয়েছে, এমন ভাব করে জিভ কেটে বলে, এই মা, ছি 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 ছি, তোমার জন্য গ্র্যামসাম চাইবো? আমাদের এত খারাপ ভেবো না। র্যামসাম কথাটার মানে যে মুক্তিপণ, তা জানে রাহুল। সে বেশ অবাকই হয়। এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়েকে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞাসা করে, তাহলে? গোপালা বলে, তোমাকে সোজাসুজি বলা যায়, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। পরশু উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন। ওদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দিলেই তুমি বাড়ি পৌঁছে যাবে। সেই কটা দিন তোমাকে শুধু আমাদের কাছে থাকতে হবে। এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি বাবা তার কয়েকজন ডিপার্টমেন্টের জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছিলেন। কাগজে সেই খবর বেশ বড় করেই বেরিয়েছিল। গোপালাদের মতলব হলো তাকে আটকে রেখে আর তার বন্ধুদেরকে পুলিশের হাত থেকে বের করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না। গোপ নেই বলে, এই ব্যাপারে বন্ধু হিসাবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই। রাহুল জিজ্ঞাসা করে, কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে। টেলিফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারে তোমার মতন গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেইটা আমরা ওনার কাছে পৌঁছে দেব। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোপালারা নিশ্চয়ই খুশি হবে না। ওদেরকে চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছাতে পারবে জানা নেই। তবু ভাবার মতন খানিকটা সময় নিশ্চয়ই পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না। এখন ওদের কথায় সাই দেওয়াটাই ভালো। রাহুল বলে, ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। গোফ নেই রাহুলকে বলে, আমরা আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল। অবশ্য লোক দুটোকে সে বুঝতে দেয় না। বলে, কিরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলবো, কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না। ঠিক আছে। এদিকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত চলে এসেছে রাহুল।
তারপরের রাস্তাটা তার একেবারেই অচেনা। এয়ারপোর্ট পেরাবার পর গাড়ির স্পিড আরো বেড়ে গেছে। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার রাস্তার দুধারে প্রচুর গাছপালা, এক টানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের ওপর বাঁশের সাঁকো, এরই ফাঁকে ফাঁকে গ্রাম, টিন বা টালির ছাদের বাড়ি। উল্টো দিক থেকে 10 মিনিট 15 মিনিট পর পর ট্রাকের কনভয় গাক গাক করে কলকাতার দিকে চলে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল ওগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে। গোফ নেই এক সময় বলে, তুমি আমাদের সাথে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি। এ দুটোর আর দরকার নেই, কি বলো? বলে রিভলভার রেখে দেয়। রাহুল একটু হাসে শুধু, কিন্তু কোনো উত্তর দেয় না। গোফ নেই আর গোফালা তাদের রিভলভার পকেটে পুরে ফেলেছে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকমের কোনো গোলমাল করবে না। গোফালা বলল, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো? রাহুল জিজ্ঞাসা করল, কি করে জানলেন? উত্তর না দিয়ে গোফালা বলে, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্ডস্টাইল রোডের সাংহাই রেস্টুরেন্টে খেতে যাও। তোমার বাবা সপ্তাহে 2 দিন ওখান থেকে ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং অ্যাসপারাগাস স্যুপ কিনে নিয়ে বাড়ি যান, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের ওপর লক্ষ্য রেখে বহু খবর তাদের সম্বন্ধে জোগাড় করেছে। সে এই ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, হ্যাঁ, তোমার জন্য আমরা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড পর্ন ও বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালশাঁস সন্দেশ নিয়েছি। আশা করি ডিনারটা মনে করছি খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে জবাব দেয়, একেবারেই না, আমি ফ্রাইড প্রন, বাটার ভেটকি খুবই ভালোবাসি। গোফ নেই জিজ্ঞাসা করে, ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? রাহুল বলে, আপনারা এতই তো খবর রাখেন, তা এইটা জানেন না? গোফ নেই একটু থিতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না, কারণ তোমার বাড়ির ভেতর তো কোনোদিন যাওয়া হয়নি না, তাই তোমরা কি খাও না খাও অতটা ভালো করে জানি না। আপনারা যা দেবেন তাই খেয়ে নেব। খানিকক্ষণ চিন্তা করে গোফ নেই বলে, ঠিক আছে, ওইটা তুমি আমাদের ওপরই ছেড়ে দাও। গাড়ি চলছে তো চলছেই, বেলা পড়ে আসছে ক্রমশ, রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। গোফ নেই আর গোফালা শুধু নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছিল। একজন থামে তো আরেকজন আবার শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যারেরা কে কেমন মানুষ, কেমন পড়ান। জোরাসিক পার্ক নামে দারুণ একখানা ছবি এসেছে, সেটা দেখেছে কি না, না দেখে থাকলে যেন দেখে নেয়, এইসব। রাহুল অন্যমনস্কের মতন হু হ্যাঁ করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যার সময় গাড়িটা যখন আসানগঞ্জ পৌঁছাবে, গোফালারা তার চোখ বেঁধে দেবে। চোখ বন্ধ থাকলে কিছু দেখা বা কিছু করা যাবে না, যা করার তা আসানগঞ্জ পৌঁছানোর আগেই করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে, তাছাড়া গাড়িটা ছুটছে প্রচণ্ড স্পিডে। দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তার উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে। গোফ নেই খানিকটা ঝুঁকে জিজ্ঞেস করে, কি হলো, শরীর খারাপ লাগছে নাকি? খুব আস্তে রাহুল কথাটা উত্তর দেয়। গোফালা বলে, হতেই পারে, একটানা এতক্ষণ মোটর জার্নি, তারপরে যা গরম।
গোফ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে, ইচ্ছা করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো। রাহুল বলে, না ঠিক আছে, একটু জল যদি। গোফ নেই ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বোতলটা ছিল না? দেখ তো জল আছে কিনা ভাই। ড্রাইভারের নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে? মুশকিল হলো, এক কাজ কর স্বপন, রাস্তায় চিউকল চোখে পড়লে ওয়াটার বোতলটা ভরে নিস। হ্যাঁ তাই নিতে হবে। গোফ নেইয়ের নাম স্বপন। এবার রাহুলের ডান পাশের গোপালাকে বলে, রাস্তার ওই ধারটা নজর রাখিস তো সুবল, টিউবওয়েল কিন্তু ওই দিকেও থাকতে পারে। গোফালা অর্থাৎ সুবল ঘাড় এলিয়ে দেয়। আচ্ছা। স্বপন, সুবল এবং আজিজ মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আরও অনেকটা যাওয়ার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষ বেলার রঙে লাল হয়ে উঠেছে, সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ, এই গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসেডর ছুটতে ছুটতে দুরন্ত গতিতে ব্রেক কষে থেমে যায়। দেখা গেল রাস্তার বাঁ ধারে একটা কুয়োকে ঘিরে একটা ছোটখাটো ভিড়। ওখানে সবাই ওই নানান বয়সের মেয়ে মানুষ। ওদের সাথে একটা করে মাটি বা পেতলের কলসি। একজন দড়ি ধরে টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে, আর অন্যরা অপেক্ষা করছে। কাছাকাছি নিশ্চয়ই কোথাও কোনো গ্রাম আছে, ওরা সেখান থেকেই হয়তো জল নিতে এসেছে। স্বপন বলে, রাহুল বাবু, তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে একটু খাবার জল নিয়ে আসছি। রাহুল কিন্তু কোনো সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে পড়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বোতলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয় জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট পাঁচেকের বেশি লাগবে না। সময়টা খুবই দামি, যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিকে ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জান্নার বাইরে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ডস্ক্রিনের বাইরের দিকে কি যেন একটা দেখছে। এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়াটা নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসেডর এবং স্বপনের ওপরে চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পা গিয়ে ছুটতে শুরু করে। এই দিকটায় বাড়ি ঘর গ্রাম ট্রাম কিচ্ছু নেই, জায়গাটাও সমতল নয়, উঁচু নিচু। যতদূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, আর মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল সবার আগে স্বপনদের চোখের আড়াল হওয়া দরকার। তারপর ঠিক করবে কিভাবে কলকাতায় ফেরত যাওয়া যায়। তার কাছে 40 টাকা মতন আছে, বাস বা ট্রেন যাই পাওয়া যায় ওই টাকায় কলকাতা টিকিট হয়ে যাবে। কিন্তু আফসোস হচ্ছে শান্তনুদের সেই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল। ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়াতে অসুবিধা হতো। স্বপনের মাথার ভেতর একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে যেন। হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতর নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে, যা ভেবেছিল তাই। গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসেডরের কাছে চলে আসে, চিৎকার করে বলে, ইডিয়েট, ছেলেটা ভাগলো আর তোরা এখানে হা করে বসে আছিস। বেরিয়ে আয় কুইক, ওকে খুঁজে বার করতেই হবে, নহিলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে। এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে একটা ছোট্ট টিলার ওপরে ওরা রাহুলকে দেখতে পায়।
সঙ্গে সঙ্গে শিকারী কুকুরের মতন সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব আছে, আর সে নিজে চ্যাম্পিয়ন স্প্রিন্টার। তবু ছোটার গতি সে আরো বাড়িয়ে দেয়। রুক্ষ পাথরে মাটির ওপর দিয়ে যেন হরিণের মতন উড়ে যাচ্ছে রাহুল। সে জানে এই জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়। তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুঁড়ে বসে। অবশ্য এত দূর থেকে ছোটান্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানোটা সহজ নয়। প্রায় 2 কিলোমিটার দৌড়ানোর পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাদ অনেকটা শুকিয়ে গেছে। মাঝে 50 গজের মতন সরু জলের ধারা। সেখানে স্রোত কখনো আছে কখনো নেই। নদীটার ওপারে অসংখ্য বক মৌনি বাবাদের মতন চুপ করে বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়। তারপরে পলকের জন্য পেছন দিকে তাকাতেই চমকে ওঠে। স্বপনরা তার পিছু ছাড়েনি। মাঝখানের দূরত্বটা সেই 300-400 গজের মতনই রয়ে গেছে। তবে আগে তিনজন একসাথেই গায়ে গা ঠেকিয়ে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে, ও সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তত্তর করে নেমে যায়। সে খুব ভালো সাঁতার জানে। অ্যান্ডারসন ক্লাবে ছোটবেলা থেকেই সে সাঁতার শিখে আসছে, কিন্তু তার দরকার হলো না। নদীতে জল মোট কোমর সমান পর্যন্ত। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কক কক করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়েই ওপারে উঠে সিকি কিলোমিটার যেতে না যেতেই পাতলা জঙ্গল। সেইটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে। তার ভেতরে প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি। এক সময় হয়তো রাজপ্রাসাদ ফাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছনে ফেরে রাহুল। স্বপনরা এখনো তাড়া করে আসছে। এইদিকে সূর্য প্রায় ডুবে যাচ্ছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে চারিদিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরো কিছুটা যাবার পর বিশাল গেট। লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দ পেয়ে শুকনো পাতার ওপর থেকে গিরগিটি এবং নানা ধরনের পোকা ছুটে ছুটে পালিয়ে যেতে লাগলো। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানেই তাকে লুকিয়ে থাকতে হবে। তারপর ঠান্ডা মাথায় ভাববে কিভাবে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতরেই পাথরের হাত পা ভাঙা কতগুলো পরীর মূর্তি মুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারা দেখা গেল, তবে সেটা আস্ত নয়। পরীগুলোর মতনই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগোলেই চওড়া চওড়া শ্বেতপাথরের বড় বড় সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হলঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হা হা করা। না, এইখানে লুকিয়ে থাকা যাবে না। হলের ডান দিক দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তত্তর করে ওপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতো। বিরাট হল ঘিরে এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেইগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুবই সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশাহারা হয়ে পড়েছে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না। সেই সময় চাপা নাকি নাকি গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই,
ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে, তার সারা গায়ে কাটা দেয়। ভয়ে কাঠ হয়ে চারিপাশে তাকাতে থাকে, কিন্তু সে কাউকে দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়। দাঁড়িয়ে থেকো না, ওরা এসে পড়ল বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞাসা করেন, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে এখানে নিয়ে এসেছে। আপনি আপনি কি করে জানলেন? ছাদের আরশের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু। চলো, শিগগিরই চলো। একরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও উপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঞ্জালে বোঝাই, একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিক আসবার ঠাঁই হয়ে রয়েছে। আরেকদিকে লোহার দরজাওয়ালা এক ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেইটা সে প্রথম দেখল। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গেই স্বপনদের গলা ভেসে আসে, মনে হচ্ছে দোতলাতেও কেউ নেই, ছাদে চল। হ্যাঁ, কুইক 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 চল। সুবল এক সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে এখানে একবার এসেছিলাম না? স্বপন বলে, রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম, তুই তার মাথায় গুলি করেছিলিস। আমি একা নই, তোরা দুজনেও। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে, আর তোরটা ওর বুকে। আজিজ বলে, এই ভাগ্যে আবার আজ আরেকটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফির শুনতে পায় সে। নার্ভাস হয়েও না, চট করে ভাঙা আলমারি টালমারির পেছনে গিয়ে লুকো। রাহুল আর দাঁড়ায়নি, দৌড়ে আসবাবের স্তূপের ভেতরে গুটিসুটি মেরে বসে। গরমকালের সন্ধেবেলা বলে অন্ধকার এখনো তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা ওপরে উঠে এসেছে। 11 সাইডের ফুটবল খেলার মাঠের মতন ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথা 3-4 বার উন্মাদের মতন ছোটাছুটি করলো। এইটুকু বাছুয়া যে রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে সেইটা ওদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল। ছোকরা গেল কোথায়? কি জানি, একটু আগেই তো ওকে এইদিকেই আসতে দেখলাম, একেবারে উবে গেল। চল দেখি তো একবার, কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের চারিদিক ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে ঝুঁকে কার্নিশগুলো দেখলো স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। সুবল বলল, ছাদে ওঠার একটাই সিঁড়ি, ওপর থেকে লাফ না দিলে আমাদের চোখে ধুলো দেওয়ার কোনো উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে ওঠে, আরে ওই যে দেখ, ওই 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 ঘরটা তো দেখাই হয়নি, চল চল, নিশ্চয়ই ওর ভেতরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল দেখায় সে। তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে দিয়ে জোর করে পাল্লা আটকে শিকল তুলে দিল। স্বপনের চিৎকার ভেসে আসে, কে কে দরজা বন্ধ করলি? খোল খোল বলছি, দরজা খোল। কে? তাড়াতাড়ি দরজা খোল, খোল দরজা। ওরা কিন্তু ভীষণ ভয় পেয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে দরজায় ওরা পাগলের মতন লাথি মেরে যাচ্ছে, কিন্তু কেউ কোনো সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল।
সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা সে একসময় ঠিক শুনতে পাবে। গলাটা শোনাও গেল। বেরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরী এবার বলে, তোমার নামটা এখনো জানা হয়নি ভাই। আমার নাম রাহুল। অশরীরী বলে, এসো, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সাথে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে সার্সির কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম তিনটে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব কথা জানিয়ে দেয় রাহুল। অশরীরী বলে, এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তারপর আমাকে গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্রশ্বাসে জিজ্ঞাসা করে, আপনার নাম কি তাহলে নির্মল? হ্যাঁ, আমার নামই নির্মল সেন। আপনাকে এখানে কিডন্যাপ করে এনে খুন করেছিল কেন? নির্মল জানায়, স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেই জন্য তাকে পুরো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে মারা হয়। নির্মল বলে, এতদিন পর বেটাদের পেয়েছি, ওদের আমি সহজে আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে এসেছে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এই বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরের একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট করে হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে। 8:30টার ট্রেনটা ধরলে ভোরের মধ্যে কলকাতা পৌঁছে যাবে। এই তোমার বাবাকে স্বপনের কথা জানাবে। কালকেই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা। আর একটা কথা, কি? আমার বাড়ি টালিগঞ্জের রজনীবন্ধন লেনে। সেইখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা বাবা এবং দাদারা জানে আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। আমার মা বাবাকে এই কথাটা তুমি জানিও। একটু চুপচাপ। তারপর রাহুল বললেও, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আমি আপনাকে চোখে দেখতে পাচ্ছি না। একটু কিছু করে কি আপনাকে দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। না, আমার শরীরের সবকিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেইগুলো এখনো একসাথে জড়ো করতে পারলে আমার শরীর চেহারাটা দেখতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, তখন টালিগঞ্জে আমার বাড়িতে চেয়েও, ওখানে আমার ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাব আপনাদের বাড়িতে। নির্মল বলে, আর দেরি করো না, 8:30টার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি ওই ধারে ওই ডাকাত খুনিগুলো কি করছে। রাহুল তবুও দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডাকে, নির্মল দা, ও নির্মল দা। সাড়া কিন্তু পাওয়া যায় না। আরো 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনরা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সাথে রজনী মণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার বাবা মা দাদা অঝরে কাঁদতে লাগলেন। তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে। 18-19-এর বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি,
ফটোটা এল্লাচ করে বাঁধিয়ে বড় ঘরে টানিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই পোড়া রাজবাড়িটায় সে যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে, কিন্তু তার সাথে তো কথা তো বলে আসতেই পারবে।